বিদ্যুতের পর বাড়ল গ্যাসের দাম, শিল্পে 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি, আবাসিকে থাকছে আগের দর। বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঠিক করা হয়েছে 4 স্তম্ভ। দলগুলোর মতপার্থক্যে ভোটের পরিবেশ অনুকূলে নয় বললেন সিইসি, পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ইতিবাচক, জানালেন আইনমন্ত্রী। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ফখরুলের। গাজীপুরে পুলিশি নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সংঘর্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: সাগর সৈকতের উপকারী লাল কাঁকড়ার বিচিত্র জীবন, কক্সবাজারের উখিয়ার চরাচরে সংরক্ষণের উদ্যোগ। বিদ্যুতের পর বাড়ল গ্যাসের দাম, এক ধাপে প্রায় 2.5 গুণ পর্যন্ত বেড়েছে মূল্য। প্রতি ইউনিট গ্যাসের দাম 11 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। তবে চা শিল্প, সিএনজি ও আবাসিকে দাম বাড়ছে না। গ্যাসের নতুন মূল্য আগামী মাসে কার্যকর হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবার বাড়ল গ্যাসের দাম। এক প্রজ্ঞাপন দিয়ে জ্বালানি মন্ত্রণালয় জানায়, ফেব্রুয়ারি থেকে ক্যাপটিভ পাওয়ার খাতে প্রতি ঘনমিটার গ্যাসে গুনতে হবে 30 টাকা, যা এখন 16 টাকায় পাচ্ছেন শিল্প খাতের উদ্যোক্তারা। এছাড়া বৃহৎ শিল্পে 11 টাকা 98 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা, মাঝারি শিল্পে 11 টাকা 78 পয়সা থেকে 30 টাকা এবং ক্ষুদ্র শিল্পে 10 টাকা 78 পয়সা থেকে প্রতি ঘনমিটারের দাম 30 টাকায় উন্নীত করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, মূল্যবৃদ্ধির চাপ মোকাবেলা করা কঠিন, তবে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ জরুরি। ন্যাচারালি এটার প্রভাব গিয়ে প্রোডাক্ট প্রাইসের উপরও এটা প্রভাব এসে পড়ে। নিরবিচ্ছিন্ন সংযোগ যদি ইনশিওর করা হয়, তাহলে এই যে কিছুটা দাম বৃদ্ধি পেল, এটা কিছুটা আপনার এটা অ্যাবজর্ব করার ক্ষমতাটা আমার মনে হয় ইন্ডাস্ট্রিদের কিছুটা হলেও তারা অ্যাডজাস্ট করতে পারবে। বাণিজ্যিক গ্যাস সংযোগে প্রতি ঘনমিটারের দাম 26 টাকা 64 পয়সা থেকে বাড়িয়ে 30 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। গ্যাসের দাম বাড়ছে বিদ্যুৎ খাতেও। এ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 5 টাকা 2 পয়সা থেকে বাড়িয়ে 14 টাকা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গ্যাসের এমন মূল্যবৃদ্ধি যৌক্তিক নয়। অপচয় রোধ করে ভর্তুকির চাপ কমানোর পরামর্শ তাদের। শিল্প খাতের উদ্যোক্তারা যে প্রত্যাশায় এই মূল্য বৃদ্ধিতে আগে থেকে ইঙ্গিত দিচ্ছিলেন যে তারা এগ্রিড, সেটা হলো নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করতে পারবেন সরকার। আমাদের কাছে যেটি মনে হয় যে এই সিদ্ধান্তের ফলে গ্যাস সরবরাহের ক্ষেত্রে আগামীতে যে খুব আশু বড় উন্নতি হবে তা হয়তো না। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির জন্য নতুন নতুন কূপ খনন। আমরা জানি যে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তগুলো আশু বাস্তবায়নটি এক্ষেত্রে বেশি জরুরি ছিল বলে আমাদের মনে হয়। এদিকে গ্যাসের দামের বোঝা সরাসরি ভোক্তার উপর চাপানো হয়নি। আবাসিক, সিএনজি ও চা শিল্পে বাড়ছে না দাম। তবে বিশ্লেষকরা বলছেন, উৎপাদনে খরচ বাড়লে পণ্যমূল্যও বাড়বে। এতে নতুন করে চাপে পড়তে পারেন ভোক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ খাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান শীর্ষে পৌঁছেছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একাদশ জাতীয় সংসদের 21তম ও 2023 সালের প্রথম অধিবেশন। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারের বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে
অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জনগণের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার আর্থসামাজিক খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জোর দিচ্ছে। ফলশ্রুতিতে সামাজিক খাতে প্রায় প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার সবার উপরে। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদানের জন্য পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকায় 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান এবং বছরে অতিরিক্ত 40 বিলিয়ন মার্কিন ডলারের সমপূর্ণ মূল্যে পণ্য সেবা উৎপাদন করা হবে। দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের জন্য অতীতের তুলনায় সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ মূল চালিকা শক্তি। সরকার সবার জন্য মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যুৎ খাতে উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার প্রদান করে সরকার বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা প্রণয়নপূর্বক বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারি 2009 হতে সেপ্টেম্বর 2022 পর্যন্ত মোট 19,940 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, স্মার্ট দেশ গড়ে তুলতে এখন থেকে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স হিসেবে কাজ করবে। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ ঠিক করা হয়েছে। আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দলগুলোর মতপার্থক্যের কারণে ভোটের পরিবেশ অনুকূলে নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ভোটে ইভিএম ব্যবহার নিয়ে কমিশন এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বলে জানান সিইসি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আসে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি সহ 11 প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 2 কমিশনারের সাথে 1.5 ঘণ্টার বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি বলেন, রোডম্যাপ অনুযায়ী কাজ করছে কমিশন, যথাসময়ে নির্বাচনের প্রস্তুতি আছে। কিছু কিছু বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিসএগ্রিমেন্ট আছে। এই ডিসএগ্রিমেন্ট থাকার কারণে এখনো অ্যাটমসফিয়ারটা আমাদের জন্য পুরোপুরি কনজেনিয়াল নয়। তবে আমরা আশা করি যে অচিরেই এই ডিসএগ্রিমেন্টটা দূর হয়ে যাবে এবং সব দলগুলো আলটিমেটলি ইলেকশনে আসবে। ইইউ প্রতিনিধি দল ইভিএম নিয়ে প্রশ্ন করেছিলেন উল্লেখ করে সিইসি বলেন, ভোটে ইভিএম ব্যবহার নিয়ে নিশ্চিত নয় কমিশন। ইভিএম নিয়ে আমরা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, কারণ আদৌ ইভিএম অ্যাভেলেবল হবে কিনা, আমরা কি পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সে বিষয়ে আমরা কোনো নিশ্চিত সিদ্ধান্তে এখনো উপনীত হইনি। প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি বলেন, ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। Much interested in sending an observation mission and we're very heartened by the positive comments that have been made by the Bangladesh authorities about welcoming foreign observers to the next elections, and that's our key interest here. So I think we very much have had the chance to talk about all technical and operational issues to help us understand better the work and progress of the Election Commission. সবাই অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে ইসির কাছে কোনো সুপারিশ করেনি বলেও জানান তিনি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, র্যাবের কর্মকাণ্ডে মানবাধিকার গুরুত্ব পাওয়ায় সংস্থাটির বিরুদ্ধে নতুন করে আর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। আগের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির মনোভাব ইতিবাচক বলেও জানান মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট ঘটনা কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে জানান মন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে একযোগে কাজ করা সহ বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার বিষয়ে আলোচনা করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফর নিয়ে তিনি বলেন, র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি প্রক্রিয়ায় এগুনো হচ্ছে। উনি বলেছেন যে আমরা র্যাবের বিরুদ্ধে আরও স্যাংশন হয়তো দিতাম, কিন্তু আমরা দেখেছি যে র্যাব এই স্যাংশন দেওয়ার পরে র্যাব অনেক ভালো কাজ করেছে এবং আমরা বুঝি যে র্যাবেরও প্রয়োজনীয়তা আছে এবং এই যে মানবাধিকারের যে বিরাট উন্নতি, সেই কারণে কিন্তু আমরা
বাংলাদেশকে আর স্যাংশন দেই নাই। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আমার দাবি হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনি এম রাশেদ চৌধুরীকে ফেরত দিতে হবে। তখন উনি আমাকে বলেছেন যে স্টেট ডিপার্টমেন্ট এই ব্যাপারে সম্পূর্ণ সহানুভূতিশীল এবং তারা চায় ফেরত যাক, কিন্তু এই ব্যাপারটা তাদের নয়, এই ব্যাপারটা হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্টের। এবং আমাকে বলা হয়েছে, তিনি আমাকে অনুরোধ করেছেন যে আপনি জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টে সংঘটিত ঘটনা শেষ না হলেও প্রশমিত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে যদি দেখি, তাহলে সমস্যাটা সমাধান না হলেও প্রশমিত হয়েছে। গত শনিবার 2 দিনের সফরে ঢাকা এসেছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় কয়েকজন মন্ত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মতবিনিময় করেন তিনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, র্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে সরকার যা বলছে তা যে অসত্য সেটি দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত হয়েছে। আতিক রহমান পূর্ণিয়ার রিপোর্ট। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর এবং র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কিন্তু নিষেধাজ্ঞার ব্যাপারটাতে খুব আনন্দিত নই। মির্জা ফখরুল বলেন, নিষেধাজ্ঞা নিয়ে সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে তা সঠিক নয়। ওনারা এত হতাশ হয়েছেন যে বলতে বাধ্য হয়েছেন যে আমরা চেষ্টা করছি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাটা যেন ওঠে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং কিভাবে একজন মন্ত্রীরা তারা বলতে পারেন যে নিষেধাজ্ঞা উঠে যাবে, এই কথা তো তারা বলেননি। তিনি দাবি করেন, গত 4 বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1209টি মামলা করা হয়েছে। দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। আমাদের প্রতিটি নেতার বাড়ি বাড়ি হামলা হচ্ছে এবং পুলিশ আপনার অভিযান চালাচ্ছে, তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে, কারো বাড়ি ভাঙচুরও করছে। এই কাজগুলো তারা করছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বিএনপির কোনো বৈঠকের বা আলোচনার এজেন্ডা ছিল না বলেও জানান মির্জা ফখরুল। আমাদের সঙ্গে যোগাযোগের তাদের কোনো প্রোগ্রামও ছিল না। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। অসুস্থ রাজনীতি করতে করতে বিএনপি নেতারা এখন নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধন করে ওবায়দুল কাদের আরও বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করবে তাদের সমুচিত জবাব দিতে হবে। দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, একটি মহল জঙ্গিবাদের দ্বারা এদেশে বিশৃঙ্খলার সূচনা করেছে। এসব জঙ্গিবাদ সংস্কৃতির শত্রু বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অসুস্থ রাজনীতি করতে করতে ফখরুল সাহেবরা অসুস্থ হয়ে গেছে। যারাই দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করবে, আগুন সন্ত্রাস করতে আসবে, এই অপকর্মের সমুচিত জবাব আমরা উদ্ভূত পরিস্থিতিতে যেটা প্রয়োজন সেটাই আমাদের করতে হবে। গাজীপুরের ভোগড়ায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এনে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বুধবার সকাল 9:30 থেকে ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর এই বিক্ষোভ। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, মোবাইলে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে 4 জনকে আটক করে বাসন থানা পুলিশ। পরদিন 3 জনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে। মঙ্গলবার রাতে বাসন থানা পুলিশ ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসেন। রাতে জানা যায় রবিউল মারা গেছে। জায়গায় ব্যবসা করে, ওনার এমনি কোনো অপরাধ নাই, কোনো কিছুই নাই। তবে আমরা সন্দেহ করতেছি যে ওনার ওয়াইফরে যেভাবে নিয়ে গেছে, ওই লোকটা আগেই মারা গেছে। মারা যাওয়ার পরেই নিয়ে গেছে, যে নিয়ে যায় সাদা কাগজ সাইন নিচে। রোড এডিশনে মারা গেলে আমরা মনে করেন এলাকার লোক অনেকজনে আছে, একটা যে কেউ লোক দেখতো এডিশনে মারা গেলে।
সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় 4টি মোটরসাইকেলে আগুন ও বাইপাস মোড়ে পুলিশ বক্সে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের। রোড অ্যাক্সিডেন্টে একজন মারা যাওয়ার গুজবে, একজন শ্রমিক মারা গেছে এরকম একটা গুজবে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায়। এখন আমরা বিষয়টা খতিয়ে দেখছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি এখানে কারো কোনো ইনভলভমেন্ট থাকলে আমরা ব্যবস্থা নিব। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাজে আসছে না মহাসড়কের পাশের ট্রমা সেন্টারগুলো, জনবল ও যন্ত্রপাতির সংকট। 21 জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রির ঘরে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত জোট সরকারের বন্ধ করা কমিউনিটি ক্লিনিক আওয়ামী লীগই জনগণের জন্য আবার চালু করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের 4 বিভাগে 13 জেলায় তৃতীয় পর্যায়ে 45টি স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করা হয়েছে কমিউনিটি ভিশন সেন্টার। চক্ষু চিকিৎসা ও মরণোত্তর চক্ষুদানের বন্দোবস্ত রাখা হয়েছে প্রতিটি সেন্টারে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্টারের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার নিশ্চিতে দলমত নির্বিশেষে সকলের জন্য স্বাস্থ্য সেবা প্রদানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক নির্মাণ শুরু করি। প্রায় 10,000-এর মতো আমরা করেছিলাম, তার মধ্যে 4,000 আমরা বাস্তবায়ন করেছিলাম, যার ফলে মানুষ কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছিল। বিএনপি জামাত জোট ক্ষমতা এসে তারা এটা বন্ধ করে দেয়, অর্থাৎ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার যে সুযোগটা আমি সৃষ্টি করেছিলাম সেটা তারা ধরে রাখেনি। এই কমিউনিটি ক্লিনিক হলে এখান থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা ভোট পাবে না সেই ভয়ে তারা বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক বন্ধে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ হবে যা যুক্ত থাকবে বিভাগীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। কমিউনিটি ক্লিনিকে তো সবাই, যে আওয়ামী লীগকে ভোট দেবে সেও চিকিৎসা পাবে, যে ভোট দেবে না সেও চিকিৎসা পাবে। এখানে ওই ধরনের কোনো হিসাব নিকাশ তো করা হয়নি। আমি সকলের জন্য করেছি, জনগণের জন্য করেছি, মানুষের জন্য করেছি। মহামারী কিংবা যুদ্ধাবস্থার সংকট কাটিয়ে উঠতে সম্মিলিতভাবে কাজ করারও তাগিদ দেন সরকার প্রধান। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সারা দেশে মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারগুলো একরকম পঙ্গু হয়েই পড়ে আছে। জনবল ও যন্ত্রপাতির অভাবে কোনোটাই এখনও চালু হয়নি, আর যেগুলো চালু হয়েছে সেখানেও সেবা পাচ্ছেন না ভুক্তভোগীরা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় ঢাকা খুলনা মহাসড়কের পাশেই প্রায় 11 কোটি টাকা খরচায় নির্মাণ করা হয় 4তলা ভবনের এই ট্রমা সেন্টার। 2018 সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টার। অযত্ন আর অবহেলায় ধ্বংস হতে বসেছে কোটি টাকার সম্পদ। দুর্ঘটনায় আহতদের বাধ্য হয়ে নিতে হচ্ছে ঢাকা বা খুলনায়। সেন্টারটি এখন পরিণত হয়েছে মাদকসেবী চোর ছিনতাইকারীদের আখড়ায়। জেনারেল হাসপাতালে বা এই জায়গায় স্থানীয়ভাবে সেইভাবে ভালো চিকিৎসা না থাকার কারণে ঢাকা অথবা খুলনায় ট্রান্সফার করা হয়। কোটি কোটি টাকা খরচ করে ট্রমা সেন্টার তৈরি করছিল, এখন এখানে মাদকসেবীদের আড্ডা হচ্ছে। এটা যেন খুব তাড়াতাড়ি চালু হয়, এলাকাবাসী সেবা পায়। গণপূর্ত বিভাগ বলছে 2020 সালের শুরুতেই ভবনগুলো হস্তান্তর করা হয়। সিভিল সার্জন জানালেন, প্রক্রিয়া শেষ করে সেন্টারটি চালু করার চেষ্টা চলছে। ট্রমা সেন্টারটি পরিপূর্ণভাবে চালু হলে আমাদের এই বাংলাদেশের দক্ষিণবঙ্গের সকল জেলার সাধারণ মানুষ উপকৃত হবে। 2জন কনসালটেন্ট নিয়োগ দিয়ে পদায়ন করে এটাকে চালু করলে গোপালগঞ্জবাসীর এই মানে অত্যন্ত উপকৃত হবে। ভালুকা ট্রমা সেন্টারটি স্থাপন করা হয় 2007 সালে। প্রয়োজনীয় লোকবল এবং যন্ত্রপাতির অভাবে 20 বছরেও পূর্ণাঙ্গ সেবার মান নিয়ে দাঁড়াতে পারেনি এটি। আধুনিক যন্ত্রপাতি যা কিছু আছে সবকিছু এনে প্রয়োজন। আবেদন
সরকারের কাছে যেন এখানে আরো উন্নত চিকিৎসা নেন। আউটডোর সার্ভিসটা চালু আছে, ইনডোর সেবাটা চালু নেই। প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতির চাহিদাপত্র স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ওটি লাইট এবং ওটি টেবিল না থাকার কারণে ট্রমা সেন্টারে অপারেশন যে কার্যক্রমটা সেটি বর্তমানে চালু নেই। নওগাঁয় বেসরকারিভাবে স্থাপিত একমাত্র ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে সব ধরনের চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনায় আহতদেরও চিকিৎসা দেয়া হয়। তবে এখানে নেই ইন্টেনসিভ কেয়ার ইউনিট। 2019 সালে 10 শয্যা নিয়ে যাত্রা শুরুর পর বৃদ্ধি হয়নি শয্যা সংখ্যাও। এখানে রোগীরা ভালো সেবা পায়, সবসময় স্পেশালাইজড ডক্টররা এখানে আসেন। সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ট্রমা সেন্টার নির্মাণের পরিকল্পনা করা হলেও বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে সরকারের উদ্দেশ্য। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতা দিয়ে তৈরি ক্যাপসুলের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ। সংবাদ সম্মেলনে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল জানান, দেশে আয়ুর্বেদ এবং হেকিমি চিকিৎসা শাস্ত্র হারিয়ে যাচ্ছে। স্থানীয় হার্বাল ওষুধগুলোকে বৈজ্ঞানিক উপায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হলে দেশের চিকিৎসা শাস্ত্র অনেকটা এগিয়ে যাবে। দেশের 21 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। টানা শীতে বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 6.2 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। আবারও বাড়ছে শীতের দাপট। রাজধানীতে বইছে হিমেল হাওয়া। টানা শীতে জবুথবু উত্তরাঞ্চল। শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে 21 জেলায়। রংপুর বিভাগের সব জেলাতেই কমেছে তাপমাত্রা। রাজশাহী বিভাগের 8 জেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। ময়মনসিংহের 4 জেলাতেও নামছে পারদ। সিলেটের মৌলভীবাজারও বইছে শৈত্যপ্রবাহ। পৌষের মাঝামাঝি শুরু হওয়া শীতের দাপট এখনও না কমায় কষ্টে এসব অঞ্চলের শ্রমজীবীরা। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। কঠিন ঠান্ডা করছে, কদিন দিকে তো বেলায় যাওয়া যায় না। প্রচুর পরিমাণ শীত, এই শীতের জন্য আজকে কাজ করা যায় না, ঘুরে যাইতেছি। মানে হাতটা যে আমরা বাড়ি করি যে একটা যে কোনো একটা বস্তা বা কিছু নিব, এটা আমরা বুঝতে পারছি, হাত খোসার মতো লাগিয়ে আসতেছে। যাত্রী বেশি একটা নাই, বুঝছেন, কামাইও সেদিন একটা নেই, এখন পেটের কষ্টই থাকার লাগে। দেশ জুড়ে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও কোল্ডারিয়ার প্রকোপ। বুকে ঠান্ডা লাগে, হাত পায়ে ঠান্ডা লাগে, সর্দি কাশ। আবহাওয়া অফিস বলছে আরও কিছুদিন এমন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ফলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সহসাই কমছে না শীত। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। লাল কাঁকড়া মাটিতে থাকা জৈব পদার্থের পরিবর্তন ঘটানো ছোট্ট একটি প্রাণী। মাটির লবণাক্ততা কমানো এবং পানিতে রাসায়নিক পদার্থের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে এটি। প্রকৃতির অকৃত্রিম এই বন্ধু কাঁকড়া বাঁচাতে কক্সবাজারে উখিয়ার চরকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় লাল কাঁকড়ার আদ্যপান্ত জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ভোরের সূর্য উঁকি দিতেই আড়মোড়া ভাঙে লাল কাঁকড়ার। নিজেদের তৈরি করা গর্ত থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে সুনীল সৈকতে। রূপলি বালিতে ছোটাছুটি করে ওরা সোনালি রৌদ্রে। ওদের পায়ের ছাপ অবারিত বালুকা বেলায় এঁকে চলে প্রাকৃতিক আলপনা। তীক্ষ্ণ নখের উপর ভর করে চলে লাল কাঁকড়া, উঁচিয়ে রেখে দুটো শিং। সৈকতের চরে গর্ত করে থাকা এদের পছন্দ। মানুষের শব্দ পেলে ভয়ে দৌড়ে পালায় গর্তে, আর যখন নিরাপদ আশ্রয় পায় না তখন পা গুটিয়ে বসে। মাটির ভৌত ও জৈব রাসায়নিক গুণাগুণের পরিবর্তন ঘটিয়ে খাদ্য সংস্থার চেইনের বিভিন্ন জীব, অণুজীব ও উদ্ভিদের বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি করে এই লাল কাঁকড়া। কক্সবাজারের উখিয়া বিচে দেখা যায় লাল কাঁকড়া। সংরক্ষণ করতে প্রায় 1 কিলোমিটার সৈকতকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে নাম রাখা হয়েছে কাঁকড়া বীচ। অস্থায়ী সীমানা প্রাচীর দেয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সৈকতের প্রতীক হয়ে ওঠা এই লাল কাঁকড়া। কারণে আমরা চেয়েছি যাতে একটা বেড়া দিয়ে এখান থেকে যাতে বিশেষ করে বাইক অথবা গাড়ি না নামতে পারে, সেটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। প্রতিদিন জোয়ারের পর ভাটায় পানি নেমে গেলে লাল কাঁকড়ায় পুরো সৈকত লাল বর্ণ ধারণ করে।
এমন সৌন্দর্য মুগ্ধ দর্শনার্থীরা। এই সুন্দর পরিবেশটা আগে ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে এটা বৃদ্ধি হচ্ছে। সৈকতের পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে লাল কাঁকড়া সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃতি প্রেমীরা। একটা চমৎকার উদ্যোগ, এই ধরনের যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে পর্যটকরা খুবই আকৃষ্ট হবে। উখিয়া সৈকতে লাল কাঁকড়ার এই নয়নাভিরাম সৌন্দর্য পর্যটন শিল্পে যোগ করেছে নতুন মাত্রা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে প্লাস্টিক বর্জ্যের 64% পরিবেশের জন্য ক্ষতিকর, পুনর্ব্যবহারে দরকার সঠিক পরিকল্পনা। দেখছেন রাত 11টার 21 সংবাদ। এখন থেকে ঘরে বসেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগ দিতে পারবেন ভোক্তারা। এর জন্য চালু হলো নতুন একটি সফটওয়্যার, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকা থেকেও তারা তাদের অভিযোগ জানাতে পারবেন। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই ব্যক্তির অভিযোগ, রাজধানী এক্সপ্রেস নামে একটি পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। আমি টিকিট দেখে বললাম 13 টাকা কেন, বলল যে মেশিনে 13 টাকাই আছে। আমি তখন তাকে আগের যে সরকারের যে রেটটা দিয়েছিল চার্ট সহ দেখিয়েছি, তারা ওটা অ্যালাউ করছে না। ভোক্তা অধিকার অধিদপ্তরের ওয়েব পোর্টাল এবং সফটওয়্যারে সর্বপ্রথম এই ব্যক্তি অভিযোগ করেন। এতে ভোক্তার কিছু তথ্য পূরণ করার পর একটি কোড নম্বর দেয়া হয়। এরপর তা চেক করে অধিদপ্তর তা গ্রহণ করে দ্রুত সময়ে সমাধানের চেষ্টা করতে পারবে। মানুষের সময়ের ব্যাপার থাকে, এরপরে আমরা তো ট্র্যাকও করতে পারি না। এই জিনিসগুলো আমার মনে হয় যে একটি সহজতর হবে। এর মাধ্যমে ভোক্তার আরও কাছে যাওয়া যাবে বলে মনে করছে অধিদপ্তর। যে কোনো জায়গা থেকে সে একজন ভোক্তা তার প্রতারণার বিষয়ে সে অভিযোগ দায়ের করতে পারবে। ভোক্তা অধিদপ্তরের কাছে আসা অভিযোগের 80%ই ঢাকা কেন্দ্রিক। এজন্য প্রান্তিক মানুষকেও এই সেবায় আনার চেষ্টা চলছে। ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত না, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আপনারা জানেন যে প্রায় 8000-এর মতো ইউনিয়ন সাব সেন্টার আছে, ইউনিয়ন সেন্টারে আমাদের যে ডিজিটাল সেন্টার আছে তার মাধ্যমে করতে পারবে। যে কোনো ভোগ্য পণ্য মজুত করে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এই টিমের ভবিষ্যতে কিভাবে খরচ করবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের মাত্র 36% রিসাইক্লিং হচ্ছে। বাকি 64% প্লাস্টিক বর্জ্য সর্বনাশ করছে পরিবেশ। তবে রিসাইক্লিং বা পুনর্ব্যবহার হয়ে প্লাস্টিক বর্জ্য অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। এক্ষেত্রে সঠিক পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। দেশে উৎপাদন হওয়া বেশিরভাগ প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং হচ্ছে না। বছরে লাখ লাখ টন জমছে খাল, বিল, নদী আর সাগরে। যদিও উন্নত বিশ্বের চিত্র ভিন্ন। প্রায় শতভাগ বর্জ্য সংগ্রহ করে পুনঃব্যবহার বা রিসাইক্লিং এর মাধ্যমে তৈরি হয় নতুন পণ্য। পরিবেশ ও জীববৈচিত্র্য থাকে সুরক্ষিত, অর্থনৈতিকভাবেও লাভবান হয় দেশগুলো। বাংলাদেশেও প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং এর আছে অনেক সুযোগ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, কেবল ঢাকার 2 সিটি এলাকায় প্রতিদিন 446 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হচ্ছে, যেখানে একবার ব্যবহারযোগ্য খাদ্যের পাতলা প্যাকেটের বর্জ্যের পরিমাণ 323 টন। পানি এবং ওষুধের বোতলের প্লাস্টিকের বর্জ্য 100 টন। পানির ট্যাঙ্ক, বোতলের ক্যাপ এবং প্লাস্টিকের ফুলের বর্জ্যের পরিমাণ আরও 100 টন। দেশে উৎপাদিত বিপুল প্লাস্টিক বর্জ্যের মাত্র 36% রিসাইক্লিং হচ্ছে। পুনঃব্যবহারে না আসায় বাকি 64%-এর অর্থনৈতিক গুরুত্ব নেই, বরং কৃষি এবং মৎস্য খাতের পাশাপাশি বিপন্ন করছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক বর্জ্য সংগ্রহে যথাযথ উদ্যোগ জরুরি। সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে বেশিরভাগ বর্জ্য সংগ্রহ করা সম্ভব। প্লাস্টিক বর্জ্যটা মানে ময়লা না হওয়া অবস্থায় কালেক্ট না করতে পারি, তাহলে কিন্তু আমরা প্লাস্টিক রিসাইকেল বাড়াতে পারবো না। তো এটাই এখন আমাদের মেন সমস্যা হয়ে গেছে। এবং ইন্ডিয়া দেখা যাচ্ছে যে 100% বর্জ্য তারা কালেক্ট করছে এবং প্লাস্টিক বর্জ্য তারা যথেষ্ট ভালোভাবে সুষ্ঠুভাবে কালেক্ট করছে, যেখান থেকে রিসাইক্লিংটাও
তাদের বেটার হচ্ছে। সরকার যদি 2-4টা পাইলট প্রজেক্ট করে দেখিয়ে দেয় যে ইনভেস্টমেন্ট করলে রিটার্নটা ভালো, প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে এবং আমাদের এই রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে নিত্য নতুন অনেক আইটেম আসবে। পরিত্যক্ত প্লাস্টিক বা প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করা হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে, সুরক্ষা পাবে পরিবেশও। এজন্য রিসাইক্লিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। অন্যান্য ধরনের যে সমস্ত প্লাস্টিক পণ্য যেগুলো মাটিতে মিশে যাচ্ছে ওটার জন্য কিন্তু তারা আসলে চিন্তা করতে পারে এবং সেখানে সরকারের একটা সাবসিডাইজড রেটও হতে পারে বা সেখানেও একটা সরকার প্রণোদনা ঘোষণা করতে পারে যে উদ্যোক্তারা যারা কিনা এই ধরনের নন রিসাইকেবল অলমোস্ট বা যেগুলো মিশে যাচ্ছে ওঠানোর ক্ষেত্রে খরচ বেশি, ওই ধরনের পণ্য যারা রিসাইকেল করছে যে সমস্ত উদ্যোক্তারা তাদেরকে সরকার আলাদা করেও প্রণোদনার কথা ভাবতে পারেন। প্লাস্টিক পণ্যের যত্রতত্র ব্যবহার রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় একটি সমন্বিত পরিকল্পনা থাকা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর্ডের একমাত্র পরিবেশক M&U মোটরস বাংলাদেশে নিয়ে এসেছে নেক্সট জেনারেশন ফোর্ড এভারেস্ট। দেশে ফোর্ড মোটরসের একমাত্র অনুমোদিত ডিলার M&U মোটরসের শোরুম উদ্বোধনের পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন ও উন্নত প্রযুক্তির ফোর্ড নেক্সট জেনারেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা করল। 7 সিটের ফ্ল্যাগশিপ এই গাড়িটির দাম পড়বে প্রায় 1.5 কোটি টাকা। ফোর্ড মোটরসের অনুমোদিত ডিলার ও ফোর্ডের সর্বশেষ প্রজন্মের গাড়ি দেশে আনতে পেরে গর্বিত সংশ্লিষ্টরা। SUV ক্যাটাগরির গাড়িটি বেশ সাড়া ফেলবে আশা তাদের। এবার সংস্কৃতি সংবাদ। এবছর মুমতাজউদ্দিন নাট্যকার পুরস্কার পেলেন রুমা মোদক। নাট্যজন, ভাষা সৈনিক ও স্বাধীনতা সংগ্রামী মুমতাজউদ্দিন আহমদের 89তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুমতাজউদ্দিনের কর্মময় জীবন এবং বাংলাদেশ বিনির্মাণে তার অবদান তুলে ধরেন বক্তারা। অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্পী শাহাবুদ্দিন, অধ্যাপক ডাক্তার M আমজাদ, অধ্যাপক রতন সিদ্দিকী সহ বিশিষ্টজনেরা। আবহমান বাংলার লোকায়ত জীবনের গল্প, গান আর সংলাপে জমজমাট যাত্রা উৎসবের পর্দা নামল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 6 দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 36টি দল। লোকজ ঐতিহ্য ও কৃষ্টির মেলবন্ধনে যাত্রাপালার এমন আয়োজন মুগ্ধ করে নাগরিক দর্শকদের। আলী আহমেদ রুবেলের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। বিত্ত বৈভবহীন সমাজের নিচুতলার মানুষকে যেভাবে অপমানে অপদস্থ করা হয়, মানুষ হিসেবে তাদের ন্যূনতম মর্যাদা না পাওয়ার সে চিত্রটাই ফুটে ওঠে ভাত পায় না ভাগের মা শিরোনামের এই যাত্রাপালায়। সাতক্ষীরার প্রভা নাট্য সংস্থার এমন মঞ্চায়ন সহ যাত্রাপালার জমজমাট সব আয়োজন ছিল উৎসবের সমাপনী দিনে। মানুষকে আনন্দ দিতে যাত্রা পরিবেশিত হলেও এর সংলাপ আর নাচ গানে উঠে আসে চিরায়ত গ্রামীণ সমাজ ও সংস্কৃতির হাজার বর্ষী চিত্র, অসঙ্গতি, আশা নিরাশার নানান গল্প। রাজধানীর ব্যস্ততম নাগরিক জীবনে যাত্রা দেখার সুযোগ পেয়ে উৎফুল্ল দর্শকরা। বন্ধুবান্ধব সহ দেখতে আসেন নতুন প্রজন্মের উচ্ছল তরুণ তরুণীরা। ভালো লাগতেছে, কারণ ছোটবেলা থেকে কখনো যাত্রা দেখা হয়নি। ফ্রেন্ডদেরকেও নিয়ে আসছি ওদেরকে দেখানোর জন্য, খুবই ভালো লাগতেছে। এই জিনিসটা বাংলাদেশের একেবারে লোকজ সংস্কৃতির অংশ, সো আমাদেরকে এটা মাথায় রাখা উচিত যেন এটাকে হারাই যেতে আমরা কখনো না দিই। এই যাত্রা মহলটা উন্মুক্ত করে দিলে পারে গ্রামগঞ্জের পোলাপানরা যারা নেশাগ্রস্ত আছে এরা নেশামুক্ত হয়ে যাবে। স্মৃতিকাতর হয়ে ওঠেন প্রবীণ দর্শকরাও। আবহমান বাংলার এই বিনোদন সংস্কৃতি টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি শিল্পীদের। গ্রাম অঞ্চলে যাত্রা দেখতাম, এটা যাত্রা আমাদেরকে উৎসাহিত করত। আমরা যে যাত্রা শিল্পীরা আছি তারা আবার বাঁচতে পারবো, তারা আমরা ছেলে সন্তান নিয়ে আমরা চলতে পারবো। আমাদের যাত্রা
যেন তারা পারমিশন দেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পীরা আছি, আমাদের যদি একটু ভাতার ব্যবস্থা করেন তাহলে আমাদের আগে সেই সচ্ছলা ফিরে আসবে। উৎসবে অংশ নেওয়া দলগুলোর শিল্পী, কুশীলব কিংবা সঙ্গীত সরঞ্জামের সংকটের বিষয়টি উল্লেখ করে যাত্রা শিল্পকে কলুষমুক্ত রাখার কথা জানায় যাত্রা শিল্প উন্নয়ন কমিটি। একজন আর্টিস্ট ন্যূনতম 2টার বেশি কোনো দলের জন্য অভিনয় করতে না পারে এবং তার 3য় দলে যদি অভিনয় করে সেই দলকে যেন কোনোভাবেই নিবন্ধন না দেওয়া হয়, কারণ একটু স্ট্রিক্ট না হলে এই যাত্রাকে বাঁচানো যাবে না। যাত্রাপালার সোনালী অতীত ফেরাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে 14তম এই উৎসবের আয়োজন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিদ্যুতের পর বাড়ল গ্যাসের দাম, শিল্পে 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি, আবাসিকে থাকছে আগের দর। বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঠিক করা হয়েছে 4 স্তম্ভ। দলগুলোর মতপার্থক্যে ভোটের পরিবেশ অনুকূলে নয় বললেন সিইসি, পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ইতিবাচক, জানালেন আইনমন্ত্রী। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ফখরুলের। গাজীপুরে পুলিশি নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সংঘর্ষ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।